অঙ্গ যদিও সেদিনকার অবস্থার নিরেখে শ্রেণী সংগ্রাম সেরকমভাবে দানা বেঁধে ওঠে নাই, কিন্তু শোষক এবং শোষিতের যে লড়াই, এই লড়াই অঙ্গ ছিল এই কুমারী মধুতি রূপশ্রী। লড়াইটা কিসের জন্য লড়াইটা ছিল? রাজতন্ত্র, এবং আপনারা সকলেই জানেন সামন্তবাদী রাষ্ট্র, সেখানে রাজতন্ত্র একদিকে আপনার তালমাতাল দেশের মধ্যে একটা চলছে। এই জায়গায় দাঁড়িয়ে সে রাজতন্ত্র এবং দেওয়ানি শাসনে কী ধরনের অন্যায় অত্যাচার ছিল, এবং মূল যে লড়াইটা ছিল গড় চুক্তি খাজনা দিতে হবে ত্রিপুরাবাসীদের, রাজাদের দেওয়ানি শাসনের কাছে গড় চুক্তি খাজনা প্রত্যেকেই দিতে হবে। সেই জুনিয়া হোক, সাধারণ সেরকম কৃষক তো ছিল না, সকলকে 2-3 প্রথা, তার মধ্যে যেটা যে কারণে শহীদটা হয়েছে। সেনারা যাবে গ্রামে থেকে গ্রামে, তাদের যে জিনিসপত্রগুলো এগুলি কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই এগুলিকে বহন করে তাদেরকে তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হবে। শোষণ, কায়িক শোষণ। কইনা খাংমানি মানে কি, রাজতন্ত্রের সেই যুগে গ্রামের যদি খুব সুশ্রী মহিলা টহিলা যদি থাকেন, তাদেরকে জোর জবরদস্তি করে রাজমহলে নিয়ে আসতেন। তাদের পয়সা টুসা দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তাদের সারাদিন রান্না বান্নার কাজে সাহায্য করতে হতো, ফুল বাগানে জল দিতে হতো। এই যে ফুলমালা রাজারা পরবে, সুন্দর হবে, তার মালা গেঁথে দিতে হবে। তার জন্য এই কন্যা খাংনানি প্রথা তৎকালীন সময়ে ছিল। দাস দাসীদের ক্রয় বিক্রয়, এবং আপনারা দেখেছেন এই যে অন্যায় জুলুম শোষণ, এটা হতে পারে না। অথচ ত্রিপুরাদেরই গড় চুক্তি খাজনা করতে হবে, এবং এই চুক্তি খাজনা দিয়ে আপনার জন্য স্কুল করবে। এখন যেমন খানিকটা হলেও আমাদের জন্য এই যে বিভিন্ন ধরনের ট্যাক্স নিচ্ছে, তবু এই টাকা দিয়ে রাস্তাঘাট কিছু টিসু হলেও হতো। তখন কিছু এই যে গড় চুক্তি খাজনা হয়েছে, প্রজামঙ্গলের জন্য না। এবং আপনারা দেখেছেন এই যে শোষক এবং শোষিতের যে লড়াই, এটা শুধু এই কুমারী মধুতি রূপশ্রী শহীদানের মধ্যে ছিল না। এই যে তারই যে 6 মাস আগে 14 চৈত্র 1949, 1948 সালে আপনার 9ই আশ্বিন, তার ঠিক 6 মাস আগে গোলাঘাটিতে হলো। এটাও শোষকের বিরুদ্ধে লড়াই, মহাজনী শোষণ, তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গোলাঘাটিতে সেখানে 11-12 জন আমাদের শহীদে বরণ করতে হয়েছে। এটা ঘটনা। এবং আপনারা দেখেছেন ইতিহাসে ঘাটলে পরে জানবেন, সেই রকম ইতিহাস না থাকলেও এখানে ত্রিপুর বিদ্রোহ হয়েছে, রিয়াংটে বিদ্রোহ হয়েছে, জমাতে বিদ্রোহ হয়েছে, বিভিন্ন ধরনের বিদ্রোহ হয়েছে। আসলে এটাও শোষক এবং শোষিতের যে লড়াই, এই লড়াই অঙ্গ হিসাবে কুমারী মধুতি রূপশ্রী যে শহীদ যেটা হয়েছে, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এবং তারই এই যে এই সমস্ত বিষয়ের জন্য আন্দোলন বা প্রতিরোধ সংগ্রাম করতে গিয়ে এই আপনারা শুনেছেন যেটা শহীদ হয়েছে। শুধু শহীদ না, আপনার তৎকালীন সময়ে এই যে বিশেষ করে জিরানিয়া সদর এলাকায়, জম্পু জেলা কিছু অংশ এলাকায় প্রায় 1400-1500 ভারী ঘর। সেখানে সাধুপাড়া থেকে আরম্ভ করে বীরগদাস, আমাদের নারায়ণ রূপনী যে গ্রামগুলো ছিল, এই গ্রাম থেকে আরম্ভ করে আমাদের একসময় গণ আন্দোলনের নেতা ছিলেন, বিধায়ক ছিলেন রশিরাম দেববর্মা, ওনাদের যে গ্রাম থেকে আরম্ভ করে এখন এই যে মজলিশপুর এলাকার বিশ্রামবাড়ি, ব্যাগ্রামবাড়ি, কোয়াচানবাড়ি, শত গ্রাম, সেখানে এই প্রতিরোধ মানে এই যে অন্যায় ফরমান রাজাদের, এটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে, লড়াই করতে গিয়ে
এই অন্যায় বিরুদ্ধে লড়াই করার অপরাধেই এই শত শত ভারীঘর তখন পোড়ানো হয়েছিল। তবে এটাও ঠিক, লড়াই এই যে গোলাঘাটে ঘটনার পর, তারপরে এই যে আপনার পদ্মবিলের ঘটনা, শহীদদের ঘটনার পর আন্দোলন কিন্তু সেখানে থেমে থাকেনি। আন্দোলন চলছে, দুর্বার গতিতে আন্দোলন চলছে, প্রতিরোধ আন্দোলনও চলছে। এবং তারই নিরিখে ত্রিপুরার যে প্রথম, ত্রিপুরার ইতিহাসে 1948 সালে 15ই আগস্ট, এবং তখনও এই যে অন্যায় জুলুমের বিরুদ্ধে তৎকালীন সময়ে 10,000-এর উপর লোক এনে এই আগরতলা সভায় প্রথম গণতান্ত্রিক আন্দোলনের মিছিল, ত্রিপুরার বুকে এত বড় মিছিল কোনোদিন হয়নি। কি দাবি ছিল? কিছুক্ষণ আগে কমরেড প্রণব দেববর্মা বলে গেছেন যে দাবিগুলির কথা, এবং এটার সাথে এই যে যারা শহীদ হয়েছেন যে দাবিটাকে নিয়ে, এই দাবি এটার প্রতিকার পেতে হবে। এবং শেষ পর্যন্ত এই লড়াই, তার ইতিহাস এখানে মানিক দা আছেন, জিতেন দা আছেন, ওনারা বলবেন। আসলে পরবর্তী সময়ে তারই ফলশ্রুতিতে 1952 সালে লোকসভা নির্বাচন হলো। যে মানুষের জন্য লড়াই করলে পরে তার যে মানুষকে সাথে নিয়ে যে লড়াইটা করলে পরে লড়াই জয়ী হওয়া যায়। এবং তখনকার দিনে এত দমন পীড়ন, এর মধ্যেও আপনার লোকসভা নির্বাচন হয়েছে, দশরথ দেব প্রার্থী হয়েছে, ওইদিকে শচীন্দ্রলাল সিংহ প্রার্থী হয়েছে। দশরথ দেব সেখানে প্রায় 54% ভোটে সেখানে জিতেছে, আর শচীন্দ্রলাল সিংহ সেখানে এই অন্যায় ইয়ের জন্য মানুষ তাকেও শিক্ষা দিয়েছে, 37% ভোট দিয়ে তাকে পরাজিত করেছে। আজকে কথাটা হলো এখানে, এই যে শ্রেণী যে শোষক এবং শোষিতের যে লড়াই, এটা রাজতন্ত্রের আমলও ছিল, সামন্ততন্ত্রের সময় ছিল। এখন তার মাত্রা অনেকভাবে এটা বেড়েছে। এই যে গত 25শে মার্চ বিধানসভায় যেটা হয়েছে, এর থেকে যদি শুরু করি, ওই মানে যে জায়গায় থেকে আমরা আন্দোলনটা করছি, ওনারা শহীদরা আন্দোলনটা করছেন, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এবং তারা যতই বলুক, তারা কাদের পক্ষে? তার পরবর্তী সময় আমরা দেখেছি কাঞ্চন প্রভা দেবী থেকে আরম্ভ করে কিশোর মাণিক্য, বিবি কুমারী দেবী, এখন প্রদ্যোৎ কিশোর দেববর্মা থেকে আরম্ভ করে তারা যত আন্দোলনেই করুক, তারা ওই শোষকদের পক্ষে। ত্রিপুরা মথা, আইপিএফটি যত ত্রিপুরাশার কথা বলুক, ত্রিপুরাশার যে মৌলিক যে সমস্যার সমাধান ওরা করার জন্য ওদের লড়াই না। আরে পুঁজিভাবটাকে যদি আপনি ধ্বংস না করতে পারেন, শোষককে যদি আপনি নির্মূল না করতে পারেন, আপনি কি করে সেই উপজাতিই বলেন, উপজাতিই বলেন, গরিব মানুষ, শোষিত মানুষ, তার মুক্তিটা আসবে কি করে? কোনোদিনই সম্ভব? কোনোদিনই সম্ভব না। অথচ তারা এই বড় লোকেদেরই দাবিদারি করছে। ওরা কিন্তু এই যে এখন আমরা যে লড়াইটা করছি, আগামী 20শে মে আন্দোলনটা হবে গোটা ভারতবর্ষে, এর বিরুদ্ধে কোনো কথা নাই, প্রাইভেটাইজেশনের জন্য কথা নাই, পুঁজিপতিরা শোষণ করছে, তাদের বিরুদ্ধে কোনো কথা নাই। আর তাদের বিরুদ্ধে কথা না বলে ত্রিপুরাশাদের জন্য 100% চাকরি, ত্রিপুরাশাদের জন্য কি আপনার তার জীবন জীবিকা, এটা কখনো বড় হতে পারে, গ্যারান্টি হতে পারে? কোনোদিনই পারবে না। এবং আমরা এটা চিহ্নিত দেখেছি, উপজাতিতে বেআইনি জমি দখল হয়ে যাচ্ছে। কিরিত কিশোর, এই যে প্রদ্যোৎ কিশোরের দাদু এমপি ছিলেন, এই সরকারের ছিলেন, হ্যাঁ দাদু, বাবা তো হলো বীর বিক্রম, কিরিত কিশোর কথা বলছি আমি, তার দাদু একই। কিরিত কিশোর বলেন, বিক্রম কিশোরও বলেন, প্রদ্যোৎ কিশোরও বলেন, যে কিশোরই হোক, তাদের লক্ষ্য একটাই, উপজাতি জমি দখল হয়ে যাচ্ছে, উপজাতির ভাষা রাজার মাতৃভাষাকে পর্যন্ত মানে নিচ্ছিন্ন করতে পারে, তারা
উপজাতির জন্য মায়া কান্না কাটলেও উপজাতির স্বার্থ রক্ষা ওরা করতে পারে না, করবে না। এটা শ্রেণী স্বার্থই ওরা করবে না। কাছেই এখানে বলতে গেলে তো অনেক কথা, আমি বিস্তারিত বলছি না। এবং আপনারা দেখেছেন যে এই যে আপনার উপজাতিতে রিজার্ভ ভেঙে ফেলছে, তখন এই রাজ পরিবার থেকে এমপি ছিলেন। আমি রাজতন্ত্রের যুগটা বাদই দিলাম, গণতান্ত্রিক যুগেও তারা আজকে সেই ভূমিকাটাই নিচ্ছে। মানুষের কল্যাণে, আপমর জনগণের স্বার্থ রক্ষা করবার জন্য তাদের লড়াই না। যতই বলো কাসাক বুয়া কুফুর বুয়া বুনি তলাতঙ্গিয়া চাকরি চানাই গুদক চানাই, আসলে চাকরি গুদক ওই বড় লোকটির স্বার্থেই ওরা খাবে, আপনার জন্য চাকরি খাবে না। পুইলা জাতীয় পার্টি আপনার জন্য না, তাদের জন্য। কাজেই আজকে তো কি বলবো, বলার কিছু আছে। এই কয়েকটা দিনের মধ্যে যে সমস্ত রাজনৈতিক ঘটনা বলে ঘটে গেছে, ঘটছে, এখন কোনো বলার কথা, বলার জো আছে? আপনি এতদিন ধরে বলছেন আমার ইতিহাস ঐতিহ্য সব নষ্ট হয়ে গেছে, সব সরকার করে ফেলেছে, এটাকে রক্ষা করতে হবে। কোথায় রক্ষা হচ্ছে এখন? কোথায়? আপনি এখন বলছে আমি 200 জন লোকের চাকরি হবে, কিছু টাকা পাবে, তাহলে তো কয়েকদিন পরে তো কথা উঠবে, ঠিক আছে আমি ইন্টারন্যাশনাল হোটেল করে দেবো, 7 স্টার হোটেল ঐজন্তী প্রসাদকে 200 জায়গায় আমি 2000 চাকরি দিব, 5000 কোটি টাকা দিব, তাহলে কি আপনি ঐজন্তী প্রসাদ 7 স্টার হোটেলের জন্য ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? হ্যাঁ, ঐজন্তী প্রসাদ তো 45 না 40 কোটি টাকা, আমি একটা মিটিংয়ে বলছিলাম, এটা তো বিক্রি করে ফেলেছিল, বিক্রি করে দিয়েছে। এটা নির্মহল বিক্রি করেছে 5 কোটি টাকা দিয়ে। তো এগুলি তো মানে এখন যাই হোক কমরেড, আমাদের আজকের দিনে সেদিনকার যে লড়াইটা হয়েছে, এই লড়াই এখন আমাদের জারি রাখতেই হবে। এছাড়া আচ্ছা আপনার দেখুন তো, সেই শঙ্করাগ থেকে স্নেহ কুমার চাকমা থেকে আরম্ভ করে 1966 সাল, তার পরবর্তী সময় কত আন্দোলন হয়েছে, কি দিয়েছে ত্রিপুরাবাসীকে? বিদ্বেষ ছাড়া, হিংসা ছাড়া। একটা কি আপনি যার বিরুদ্ধে লড়াই করছেন, কথা বলছেন, একটা কিছু করে উঠতে পেরেছে? শুধু হিংসা, কি আপনার মানুষের কি সেখানে বিগড়ে ফেলছে। এখন তো আরো আমাদের বিপদ কিন্তু একদিকে আরো ভয়ঙ্করভাবে বাড়ছে। এটাই আজকে আমাদের শিক্ষা। একদিকে ওই যে জাতিগত সাম্প্রদায়িকতা, হিংসা, মারামারি, হানাহানি, একদিকে যেমন এখন নতুন করে বিজেপি আরএসএস ধর্মীয়ভাবে ওরা হিন্দু, খ্রিস্টান, মুসলিম এই করে বিভাজন। এতদিন ছিল ঠিক আছে, লড়াইটা ছিল মানে আমাদের রাজ্যের ক্ষেত্রে ট্রাইবেল নন ট্রাইবেল, আমাদের ঐক্য, ওরা ভাঙবে ঐক্য, আমরা ঐক্য রক্ষা, এটা লড়াইটা এই জায়গাটা ছিল। এখন এবং এতদিন পরে লড়াইয়ের পর আমরা দেখেছি মানুষকে হিংসা ছাড়া, দাঙ্গা ছাড়া, মানে কি এগুলি স্বার্থ কিছুই উপহার দিতে পারে নাই। এখন নতুন করে এই যে সাম্প্রদায়িক শক্তিগুলো আমাদের গোটা দেশের মধ্যে দানায় বেঁধে উঠেছে, এই বিরুদ্ধে যদি আমরা কথা না বলতে পারি, এবং যত বেশি একটা আমার খানিকটা সুযোগ হয়েছে, আমি গত কিছুদিন আগে ভিয়েতনামে গেছিলাম, ওইখানকার কমিউনিস্ট পার্টির দেশ কেমনভাবে চলে এটা স্বচক্ষে দেখবার জন্য গিয়েছিলাম। আসলে একটা দেশ উন্নতি হতে পারে যদি সেখানে সাম্প্রতিকতার ঊর্ধ্বে আপনার ধর্ম অন্ধতার বিরুদ্ধে যদি আপনি যদি স্বাধীনভাবে কাজ করবার মতো
শুধু মৌলিক মানুষের বেঁচে থাকবার জন্য শিক্ষা মানে কি খাদ্য, পোশাক, শিক্ষা, স্বাস্থ্য, এটাই তো মৌলিক বিষয়। এটার প্রয়োজনেই আমাদের রাস্তা করতে হয়, এটার জন্য স্কুল করতে হয়, কলেজ করতে হয়, এটার জন্য বিদ্যুতের দরকার হয়। এই যে শিক্ষা, স্বাস্থ্য আপনার এগুলি যদি পূর্ণাঙ্গরূপ পেতে হয়, তাহলে কোনোদিনই এই দেশ যতদিন বিজেপি থাকবে, RSS থাকবে সরকারে, যতদিন এখানে ত্রিপুরা মাথা থাকবে, যতই সরকার হোক, 100 বছর না, এই যে ওরা তো দম্ভ করে বলছে 48 বছর না, 48 দোকানে কত 94, 96 বছর সরকার থাকলেও মানুষের মৌলিক সমস্যার সমাধান হবে না। কারণ তাদের যে দৃষ্টিভঙ্গি, এটা আপামর জনগণের স্বার্থে নয়। তার জন্য এবং যেটা যে দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধে 4 গুণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যা বোমা পড়েছিল তার 4 গুণ বোমা পড়েছে ভিয়েতনামে। 4 ইঞ্চি মাটি পড়ে ছাই হয়ে গেছে। এরপরও চীন 1975 পর স্বাধীন হয়েছে, এখন গোটা পৃথিবীর মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে। বেকারের সংখ্যা, কাজ না করলে খাবার পাবে না। আর আমরা এখানে কাজের জন্য হন্য করছি, কাজ নেই, খাবার পাচ্ছি না, মৃত্যুবরণ করতে হচ্ছে। কাজে এই যে শ্রেণীহীন যে শোষণ, শ্রেণীহীন যে শাসন ব্যবস্থা, এটা সারা যদি লড়াইটা আমাদের জন্য অনেক কিন্তু আমি যেটা বলছিলাম যে যতদিন ওরা থাকবে ততদিন দারিদ্রতা, কুসংস্কার, মানে আপনার পিছনের দিকে যে দৃষ্টি চোখ আমাদের, এটা চলতেই থাকবে। মানুষ সেই অন্ধকারে নির্মিচিত হয়েই সেখানে হাবুডুবু খাবে, এর থেকে পরিত্রাণ পাবে না। পরিত্রাণ পাওয়ার হলো এই যে বীরাঙ্গনা নারীরা যেটা লড়াই করেছে, এটা শ্রেণী শোষণের লড়াই, শোষক এবং শাসিতের যে লড়াই, এই লড়াইটাকে আমাদের শানিত করেই আমাদের এগিয়ে যেতে হবে। এটি আজকে আমাদের দিনে বড় শপথ। এই কথাগুলো বলে আমি আবারও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার কিছু কথা বলা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ। শহীদ কুমারী মধুতি রূপশ্রী অমর হয়ে। এখন আমাদের মধ্যে আলোচনা রাখবেন পার্টি কেন্দ্র কমিটির অন্যতম সদস্য এবং নারী সংগঠনের কেন্দ্র কমিটির সভানেত্রী, সহ সভানেত্রী কমরেড রমা দাস। সাথী সভাপতি মণ্ডলী, আমাদের এই আলোচনা সভায় উপস্থিত আছেন গণ আন্দোলনের নেতা কমরেড মানিক সরকার, আছেন রাজ্যের বিরোধী দলনেতা, গণ আন্দোলনের অন্যতম নেতা কমরেড জিতেন চৌধুরী এবং বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ আন্দোলনের নেতৃবৃন্দ, তাছাড়া আপনারা বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল কমরেডরা আজকের এই স্মরণ সভায় উপস্থিত হয়েছেন। কমরেড কুমারী মধুতি রূপশ্রী শহীদান দিবস এই রাজ্যে রাজতন্ত্র বিরোধী সংগ্রামে দ্বিতীয় শহীদান দিবস, শহীদান ঘটনা। প্রথম শহীদান আপনারা শুনেছেন সভাপতিমণ্ডলীর পক্ষ থেকে যে আলোচনাটা তুলে ধরা হয়েছে, তাতে 1948 সালের 9 অক্টোবর গোলাঘাটিতে বুড়িমা নদীর পাড়ে মহাজনী শোষণের বিরুদ্ধে সেখানে গণমুক্তি পরিষদ সহ অন্যান্য অংশের কৃষক জনগণের যে বিদ্রোহ, তার পরিপ্রেক্ষিতে সেখানে যে পুলিশের গুলি চালানো, তাতে 13 জন শহীদ হন। এটা সংখ্যাগতভাবে কেউ বলেন 11, কেউ বলেন 13। তো সেই ঘটনার পরে 1949
সালের পদ্মবিলের খাম্পার বাড়ি, সেখানে সেই পাড়াতে এই রাজ্যে রাজার শাসনে তিতুন প্রথা নামে একটা মধ্যযুগীয় বর্বরতা স্বরূপ একটা প্রথা ছিল। ককবরক ভাষায় বলা হতো তিতুন। এই প্রথা অত্যন্ত অমানবিক। গ্রাম উপজাতি পল্লীগুলো থেকে উপজাতি যুবকদেরকে রাজকার্যে ধরে নিয়ে আসা হতো। রাজার খাজনা অথবা পারিতোষিক বা অন্য যত সামগ্রী সংগৃহীত হতো, এগুলো মাইলের পর মাইল পায়ে হেঁটে পাহাড়ি চড়াই উতরাই পথ ভেঙে রাজবাড়িতে পৌঁছে দেওয়া তাদের কাজ ছিল। রাজবাড়িতে পৌঁছে দেওয়ার পরেও তাদেরকে রাজবাড়িতে সেখানে বিনা পয়সায় গোলামি খাটতে হতো। আমি শব্দটা ব্যবহার করলাম এই কারণে যে বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে তাদেরকে এখানে কাজ করতে হতো। এই যে একটা অমানবিক প্রথা, তাদের পরিবারগুলো কি করে চলে, তাদের সংসার, তাদের মা বাবা, স্ত্রী সন্তানাদি, এরা কিভাবে খায়, কিভাবে চলে, তার কোনো খোঁজ খবর সেখানে ছিল না। এই প্রথার বিরুদ্ধে গোটা উপজাতি পল্লীতেই ক্ষোভ বিক্ষোভ ক্রমশই দানা বাঁধছিল। তারই বহিঃপ্রকাশ ঘটে 1949 ইংরাজির 14ই চৈত্র। সেদিনকার দিনটা ছিল 28শে মার্চ, তবে এখন ক্যালেন্ডারের হিসাব মতে এটা 29শে মার্চও কখনো কখনো হয়ে যায়। তবে জিএমপি নেতৃবৃন্দ, গণমুক্তি পরিষদ 14ই চৈত্রটাকে মান্যতা দেন। এই শহীদান দিবস রাজ্যে আমরা আমাদের মহিলা সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এবং গণমুক্তি পরিষদ নিজস্ব সাংগঠনিক আঙ্গিকে এটা আমরা এতদিন প্রতিপালন করে আসছি। মূল অনুষ্ঠানটা হয় খোয়াইয়ের পদ্মবিলে, শহীদের বদ্ধভূমি যেখানে, তার কাছাকাছিতে কুমারী মধুতিদের নামে বামফ্রন্ট সরকার একটা স্কুল করেছে, গ্যালারি আছে, বিশাল মাঠ আছে সেখানে। আর সারা রাজ্যেই গণতান্ত্রিক সংগঠন, নারী সংগঠন, গণমুক্তি পরিষদ, অন্যান্য গণতান্ত্রিক অংশের মানুষ এই দিনটাকে যথাযোগ্য মর্যাদায় প্রতিপালন করেন। তবে এবার আমাদের একটা সিদ্ধান্ত, যৌথভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই দিনটাকে যথাযথ মর্যাদায় সকলে মিলে আমরা পালন করব। আমি আলোচনা দীর্ঘ করব না। আপনারা জানেন এই রাজ্যে সুদীর্ঘকাল রাজার শাসন বলবৎ ছিল। এখানে উপজাতি জনগোষ্ঠীর মানুষ ছিলেন সংখ্যাগরিষ্ঠ অংশের জনগণ। রাজা বা রাজতন্ত্র যারা এখানে রাজতান্ত্রিক ব্যবস্থায় যারা ছিলেন ক্ষমতায়, তারাও উপজাতি জনগোষ্ঠীর। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি, এই সুদীর্ঘকালের মধ্যে রাজার শাসন, অথচ এই রাজ্যের উপজাতি জনগোষ্ঠী অংশের মানুষ ছিলেন সবচেয়ে বেশি অবহেলিত, শোষিত, বঞ্চিত, উপেক্ষিত। শিক্ষার আলো এদের মধ্যে পৌঁছায়নি। দারিদ্রতা এদের জীবনের কঠিনতম নিত্যসঙ্গী। অনাহার, অদ্যাহার, অভাব, অনটন
প্রতিদিনকার সাথী, সেই সঙ্গে অন্ধ কুসংস্কার, সামাজিক নানা ধরনের বিধি ব্যবস্থা এই অংশের জনগণকে একটা কুসংস্কারাচ্ছন্ন অন্ধকারের মধ্যে নিমজ্জিত করে রেখেছিল। তার উপর ছিল রাজতন্ত্রের আরোপিত নানা ধরনের বিধিনিষেধ, যা নাকি এই জনগোষ্ঠীর মানুষকে আরো বেশি নিপীড়নের জাতাকলে পিষ্ট করেছিল। তো এই জায়গাতে ওই যে উল্লেখ করলেন কমরেড প্রণব দেববর্মা, রাজ্যের 11 জন উপজাতি অংশের শিক্ষিত যুবক কমরেড দশরথ দেব, সুধন্য দেববর্মা, তখনকার সময়ে অঘোর দেববর্মাও তাদের দলে ছিলেন। পরবর্তী সময়ে তিনি এই সংগঠন থেকে দূরে থাকেন, কিন্তু সেই আন্দোলনে ছিলেন নীলমণি দেববর্মা সহ 11 জন শিক্ষিত হেমন্ত দেববর্মা। ওনারা জনশিক্ষা সমিতি নামে 1945 সালে 27শে ডিসেম্বর জনশিক্ষা সমিতি নামে একটি সংগঠন গড়ে তোলেন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ছিল 2 ধারায়। একদিকে অশিক্ষিত অন্ধকারের শিক্ষার আলো বঞ্চিত মানুষকে শিক্ষিত করা, অন্যদিকে তাদের জীবনের এই যে দুর্বিষহ অবস্থা, শোষণ, নির্যাতন, এই যে কঠিন একটা জীবনধারা, এর বিরুদ্ধে তাদেরকে সচেতন করা, রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে চেতনার আলোকে উদ্ভাসিত করা, রাজতন্ত্রের শোষণটাকে তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে লড়াইয়ের সামিল করা। এই 2 ধারা কাজ জনশিক্ষা সমিতি উপজাতি জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। অনেকগুলো স্কুল, 388টা স্কুল তারা সারা রাজ্যে গড়ে তুলেছিলেন। কিন্তু রাজার দৃষ্টিতে এটা কিন্তু দৃষ্টির বাইরে ছিল না। এই 2 ধারা কাজ রাজতন্ত্রের বিরুদ্ধে যাচ্ছে, এটা কিন্তু ঠিক রাজন্যবর্গ ধরতে পেরেছিলেন এবং আক্রমণ নিয়ে আসে, জনশিক্ষা সমিতির বিরুদ্ধে আক্রমণ। জনশিক্ষা সমিতি এটা বুঝেছিলেন, শুধু শিক্ষার আলো আর রাজনৈতিক চেতনা বৃদ্ধির মধ্যে দিয়ে রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াইটাকে সঠিকভাবে পরিচালনা করা যাবে না। তার জন্য একটা শক্ত হাতিয়ার দরকার। 1948 সালে গণমুক্তি পরিষদ গঠিত হয়, তখন ছিল ত্রিপুরা রাজ্য মুক্তি পরিষদ। ইতিহাসের এই পাঠটা আপনারা সবাই জানেন। দীর্ঘ সংগ্রামের ইতিহাস বহনকারী সংগঠন হচ্ছে এই নানাভাবে আত্মগোপনকারী আমাদের নেতৃত্ব, পুলিশের দৃষ্টির আড়াল করা অথবা তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া, এই কাজগুলো এই রাজ্যের উপজাতি অংশের মায়েরা, বোনেরা অত্যন্ত সাহসের সঙ্গে করেছিলেন। এবং ইতিহাসের পৃষ্ঠা উল্টালে দেখা যাবে পরবর্তী সময়ে সশস্ত্র সংগ্রামের যখন ডাক আসলো, তখন মেয়েরা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সশস্ত্র সংগ্রামেও অংশগ্রহণ করেছিলেন। তো উপজাতি মুক্তি পরিষদের নেতৃত্ব এটা উপলব্ধি করেছিলেন যে শুধুমাত্র শিক্ষার আলো বা এই লড়াই বা রাজতন্ত্র বিরুদ্ধের সংগ্রাম নয়, এই বিপুল সংখ্যক নারীদেরকে একটা সংগঠিত শক্তিতে রূপান্তরিত করা দরকার। সেই লক্ষ্যেই গড়ে উঠেছিল ত্রিপুরা রাজ্য নারী সমিতি। 1951 সালের 21শে অক্টোবর সদরের সিমনা এলাকায় কাটাছড়া, ইরানি তুইসা পাড়ায় কাটাছড়া গ্রামে। তো আমরা দেখেছি সেই লড়াই বৃথা যায়নি। রাজতন্ত্রের অবসান ঘটেছে 1949 ইংরেজির 15ই অক্টোবর ত্রিপুরা ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়। তারপরে এখানে কংগ্রেসের শাসন আসে।
1963 সালের 3রা জুলাই শচীন সিংয়ের নেতৃত্বে সংক্ষিপ্ত আকারে মন্ত্রিসভা। লড়াই দীর্ঘদিনের। এই রাজ্যের মানুষের ইতিহাস, জনগণের লড়াইয়ের যে ইতিহাস, সেটা সুদীর্ঘ। 78 সালে বামফ্রন্ট সরকার এই রাজ্যে ক্ষমতায় আসাটা একটা প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে জনশিক্ষা সমিতি, মুক্তি পরিষদের যে লড়াই অথবা নারীদের যে লড়াই, সেই লড়াই গণ আন্দোলনের একটা ভিত তৈরি করেছিল। সেই ভিতের উপরে দাঁড়িয়ে এই রাজ্যের আপামর জনগণ উপলব্ধি করেছিলেন রাজা ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য বা উপজাতি জনগোষ্ঠীর জন্য কিছু করেননি। ঠিক একইভাবে কংগ্রেস দীর্ঘ 32 বৎসর বা তারও আকপাস বেশি সময় এই রাজ্যে শাসন ক্ষমতা থাকা অবস্থাতেও, টেরিটোরিয়াল কাউন্সিল মিলিয়ে বলছিলাম, তাতে এই রাজ্যের উন্নয়ন অগ্রগতির জন্য কিছু করেননি, বরং রাজ্যটাকে যে বঞ্চনা, উপেক্ষা বা পিছিয়ে পড়া রাজ্যের তালিকায় প্রথম সারিতে রেখেছেন। এই উপলব্ধি রাজ্যের গণতান্ত্রিক মানুষের মধ্যে আসে। একটা চিন্তার শাসন, শোষণ, ব্যক্তি আক্রমণ, নানা ধরনের খুন, সন্ত্রাসবাদী কার্যকলাপ, এগুলোর প্রেক্ষাপটকে জড়িয়েই 77 সালের 31শে ডিসেম্বর যে নির্বাচন হয়, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে প্রথম ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়। একটা ঐতিহাসিক ঘটনা। 60 সদস্য বিধানসভাতে 56টা আসন নিয়ে বামফ্রন্ট ক্ষমতায় আসে। কংগ্রেস নিশ্চিহ্ন ছিল, টিউজিএর 4টা আসন পায়। তা এখন আমি শেষের যে পার্টটা বলবো সেটা হচ্ছে যে আজকে নানাভাবে প্রচার হচ্ছে বামফ্রন্ট সরকারের শাসনের যে সাফল্যগুলোকে খাটো করে দেখানো, মানুষের মধ্যে বিশেষ করে উপজাতি যুবকদের, নূতন প্রজন্মের যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য, মতাদর্শগত বিভ্রান্ত অথবা তাদের আর্থিক স্বাচ্ছন্দ্য বা তাদের যে জীবনধারার যে পরিবর্তন, এই সম্পর্কে উপজাতি যুবকদেরকে, নূতন প্রজন্মের যুবকদেরকে, শিক্ষিত বা স্বল্প শিক্ষিত যুবকদেরকে নানাভাবেই বিভ্রান্ত করছে, যা প্রসারিত হচ্ছে অন্য অংশের, উপজাতি অংশের মানুষের মধ্যে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, বামফ্রন্ট সরকারের যে দীর্ঘ প্রথম 10 বৎসর প্রয়াত জননেতা নৃপেন চক্রবর্তী নেতৃত্বে সরকার, প্রথম সিদ্ধান্ত ছিল উপজাতিদের বেআইনিভাবে হস্তান্তরিত জমি পুনরুদ্ধার। বিপুল পরিমাণ জমি বাংলাদেশ থেকে যারা উঠে এসেছিলেন দেশভাগের পরে, উপজাতিদের জমি হস্তান্তরিত হয়ে গেছিল। এরকম করে একটার পর একটা বাচ্চাদের মিড ডে মিল, সেটা ছিল শিশু টিফিন, বয়স্ক ভাতা তখন থেকে শুরু। তার পরবর্তী সময় 93 সাল থেকে 2018 শেষ, মানে 17 শেষ পর্যন্ত এই রাজ্যে বামফ্রন্ট সরকার জনকল্যাণে যত কাজ করে গেছেন সেগুলোর ফিরিস্তি আমি আপনাদের সামনে দিতে চাই না। আমাদের জীবনের অভিজ্ঞতা আমাদেরকে বলবে। আমি অনেক মিটিংয়ে যুবক বন্ধুদের উদ্দেশ্যে বলি, বামফ্রন্ট সরকার তো অনেক অসুবিধার মধ্যে, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের বিমাতা সুলভ দৃষ্টিভঙ্গি এবং রাজ্যের প্রতি বঞ্চনা, অর্থনৈতিক সংকট, নানা ধরনের প্রতিকূলতা, সন্ত্রাসবাদী কার্যকলাপ, তাকে মোকাবেলা করা, নানা ধরনের বিভ্রান্তি, এগুলোর বিরুদ্ধে লড়াই করে যুবকদের জন্য চাকরির যে রাস্তাটা সেটা খোলা রেখেছিল। আপনারা হিসাব করে দেখবেন, ওই বামফ্রন্টের যে সময়টা, সেই সময়ে এই রাজ্যের যুবকরা অন্তত ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেতেন।
আমি মায়েদের উদ্দেশ্যে জিজ্ঞেস করি, 2018 সাল থেকে 2024-25 চলছে, আপনারা মায়েরা বলুন আপনাদের ছেলের একটা ইন্টারভিউ বা কল লেটার পায় কিনা, অথবা আপনাদের ঘরের ছেলে মেয়েদের কোনো চাকরি হচ্ছে কিনা? না, এখন চাকরিটা হচ্ছে পয়সা, আউটসোর্সিং, বিনিময় মূল্য। যে 2-4টার কথা বলে বিধানসভায় বাগাড়ম্বরের কথা বলে ওরা, কিন্তু আমরা জানি দুর্নীতির পাহাড় গড়ে তুলছে সর্বত্র। বেকারদের কর্মসংস্থান, সাধারণ নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন, নারীদের জন্য, নারী পুরুষের জন্য বয়স্ক ভাতা, স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আরও সম্প্রসারণ, ককবরককে স্বীকৃতিটা মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দান সহ বহুমুখী কাজ, গ্রামে বিদ্যুৎ, জল, পানীয় জল, নানা ধরনের সামাজিক প্রতিষ্ঠান, সব কিছু মিলিয়ে গত 93 সাল থেকে 2018 প্রথম 10 বছর সময়টা খুব কম ছিল। 80 সালের জুনের দাঙ্গা ওদের এই ষড়যন্ত্র, রাজবাড়ির ষড়যন্ত্র। বলছিলেন কমরেড রাধা, বিভু কুমারীর নেতৃত্বে যে সেন্ট্রাক পার্টি গড়ে উঠেছিল তৈদু সম্মেলনে, সেই সম্মেলন থেকেই টিউজিএস থেকে শুরু করে আজকে পর্যন্ত নানা ধরনের জামা পাল্টানো সংগঠন উপজাতিদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, বিপদগামী করছে যুবকদেরকে, কিন্তু সাফল্যকে তো চাপা দিতে পারবে না। তো এই বিভ্রান্তি কাটানোর জন্য আমরা যারা গণ আন্দোলনের কর্মী, বিভিন্ন সংগঠনে কাজ করি, আমাদের অত্যন্ত রাজনৈতিক চেতনা নিয়ে মানুষের মধ্যে প্রচারে যেতে হবে। রাজনৈতিক চেতনা নিয়ে মানুষের মধ্যে প্রচারে যেতে হবে। এই সরকার গত 7 বৎসরে একটা স্বৈরাচারী, আজকে ভারতবর্ষে একটা ফেসিবাদের কায়দায় একটা সরকার ফেসিবাদের আমদানি ঘটানোর চেষ্টা করছে, ফেসিবাদী কায়দায় আক্রমণ সংগঠিত করছে। এই বিতর্ক শুরু হয়েছে নয়া ফেসিবাদ নিয়ে, এটা আমি ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু আক্রমণের চেহারাটা বিভৎস। সারা দেশেই যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে, যেখানে সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে, যেখানে মানুষের মূল্যবোধ যেখানে লঙ্ঘিত হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, নারীদের ইজ্জত সম্মান ধুলায় লুণ্ঠিত হচ্ছে গোটা দেশ জুড়ে, ধর্মীয় সংখ্যালঘু, উপজাতি, দলিত এবং নিম্নবর্গের মানুষকে আজকে জাত পাত ধর্মের বিভাজনে আজকে বিভাজিত করছে, আক্রমণ আনছে ফেসিবাদের কায়দায়। আরো তীক্ষ্ণ এখন বুলডোজার সংস্কৃতি আমদানি হচ্ছে। তো গোটা দেশটাই চলছে তার একই কায়দায়। আমাদের রাজ্যে এই যে 18 সাল থেকে যে বিজেপি সরকার অত্যন্ত নিকৃষ্ট মানের পরিচয় দিচ্ছেন প্রতিটি ক্ষেত্রে। আমি প্রথমেই বলেছি, দুর্নীতি পাহাড় যেমন গড়ছেন, মানুষের গণতান্ত্রিক অধিকার, সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার, এমনকি বিধানসভার ভেতরে জনপ্রতিনিধিদের নিরাপত্তা আজকে বিপন্ন। একটা নয়, গত 25 তারিখের ঘটনা নয়, এর আগে যতগুলি বিধানসভা গেছে আপনারা দেখেছেন, আমাদের বিধায়করা যখন এই জনস্বার্থবাহী কোনো বিষয় নিয়ে কথা বলতে উঠেন, বারবার তাদেরকে হেনস্থা করা হয়েছে, মাইক বন্ধ করে দেয়, কাগজ ছিঁড়ে ফেলে দেয়, কোনো বিষয়ের উপর আলোচনার জন্য নোটিশ পেপারটা ছিঁড়ে ফেলে দেয়, কুৎসিত ভাষায় সেখানে সম্বোধন করে। এনারা জনপ্রতিনিধি, আমরা সংখ্যায় কম হতে পারি, 10 জন হতে পারি, আমাদের 11 জন ছিল, কিন্তু কমরেড শামসুল হকের মৃত্যুতে ওইটা ওরা ছাপ্পা ভোটে নিয়ে গেছে বক্সনগর।
তো রাজ্যের মুখ্যমন্ত্রী তো ছাপ্পা ভোটের মুখ্যমন্ত্রী, গোটা বিধানসভাটার মধ্যে ছাপ্পা ভোটের বহু মন্ত্রী নেতা আছেন। তা আমি বলবো এই মুহূর্তে এই রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের সামনে আরেকটা গুরু দায়িত্ব এসে দাঁড়িয়েছে। দায়িত্বটা কি? দায়িত্বটা হচ্ছে এই রাজ্যের মানুষের জীবন সম্পত্তি নিরাপত্তা রক্ষার দায়িত্ব। উপজাতি অংশের মানুষকে ওই যে ফরেস্টের আইনে যেই জমি দেওয়া হয়েছিল, বন আইন, বনের উপরে উপজাতিদের অধিকার সংক্রান্ত আইনে, সেই জমিগুলো আজকে ফাটকা কারবারি জমি মাফিয়ারা সেগুলো আজকে নিয়ে যাচ্ছে, নানাভাবে প্রলোভিত করে নিয়ে যাচ্ছে। এই রাজ্যের মানুষের জীবন সম্পত্তি নিরাপত্তা আজকে নানাভাবে বিপন্ন। খুন, সন্ত্রাস, আইনের অধিকার, আইনের শাসন বলতে এখানে কিছু নেই ত্রিপুরাতে। আমরা বহুবার এগুলো আলোচনা করেছি, বহু আলোচিত বিষয়। কিন্তু আলোচনাটা যদি আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে, এই আলোচনা যদি আমরা বাস্তবে কার্যকরী ভূমিকা নিয়ে আমরা যদি লড়াইয়ের ময়দানে অবতীর্ণ না হতে পারি, প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে এদেরকে এই বিজেপি, আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি, সংঘ পরিবার, বিশ্ব হিন্দু পরিষদ, এদের যে ফ্যাসিস্ট সুলভ আক্রমণ, যেটা ফিসবাদী কায়দায় সারা রাজ্যে করছে, প্রতিদিন খুন হচ্ছে। সংখ্যা তথ্য আমাদের পত্রিকা, জেলে দেশের কথা পত্রিকার সংখ্যা নয়, এটা রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের কর্তৃক প্রদত্ত রিপোর্ট। সুতরাং কমরেড, আমি বলবো এই স্বরাষ্ট্র দপ্তরের রিপোর্টের বাইরেও অনেক তথ্য, অনেক ঘটনা আছেন মানুষ লোকচক্ষুর অন্তরালে ঘটছে। সামাজিক মান মর্যাদা অথবা নারী মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে এরা প্রকাশ্যে এগুলো আনেন না। খুন হচ্ছে, অপহরণ হচ্ছে, আর সর্বত্র একটা সংকটের বিভৎস চেহারা। রেশন শপগুলিতে খাদ্য মিলে না, গ্রামে চিকিৎসা ব্যবস্থা নেই, পানীয় জলের সংকট। এইসবের বিরুদ্ধে আমাদের লড়াই গড়ে তুলতে হবে। কুমারী মধুতিরা লড়াই করেছিলেন জীবন দিয়ে। তাদের প্রতি যদি সঠিক শ্রদ্ধা জানাতে হয়, আজকের এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য লড়াইয়ের অঙ্গীকার আমাদের করতে হবে। দুর্বার লড়াই গড়ে তুলতে হবে। বিধানসভা আলোচনার জায়গা, বিতর্কের জায়গা। সেই বিতর্কের সভাতে যদি জনপ্রতিনিধিরা, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা আক্রান্ত হন, একে মানা যাবে না। সেই জন্যই আমি আহ্বান রাখবো কমরেড, কুমারী মধুতির উপস্থিতির প্রতি আমার গভীর শ্রদ্ধা। আপনারা এসছেন শ্রদ্ধা জানাতে। আমরা এই স্মরণ সভা থেকে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। ওরা চাইছে তাদের একনায়কত্ব, স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করা, এক দল এক ভোটের স্লোগান তুলছে, আরও অনেক কিছু অসাংবিধানিক সমস্ত কার্যকলাপ, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তো এইসবের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলা দরকার। এই কথা বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আলোচনা শেষ করছি। এখন এই হল সভায় আমাদের সামনে আলোচনা করবেন রাজ্যের বিরুদ্ধে